ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, কোম্পানিটা 324-এ ট্রেড করছে। কালকে কিন্তু এই কোম্পানিটা ব্যাপক একটা ক্র্যাশ হতে চলেছে। কোম্পানিটা 290 বা 300-র নিচে চলে আসতে চলেছে। কেন বলছি? কোম্পানির নাম কি? চলুন অ্যাট ফার্স্ট কোম্পানির নাম দেখে নিই। দেখুন, আদানি উইলমার। এই যে আদানি উইলমার, এই কোম্পানিটা না আদানি এবং উইলমারের সংমিশ্রণে তৈরি, বা বলতে পারেন কোলাবোরেশনে এই কোম্পানিটা, যেখানে এই কোম্পানিটা এফএমসিজি সেক্টরে ব্যাপক একটা এক্সপোজার রাখে। তো কোম্পানিটা কেনই বা বলছি যে এরকমভাবে নিচে আসতে পারে বা ক্র্যাশ হতে পারে? দেখুন, আদানি উইলমার এই কোম্পানিটার অফার ফর সেল আনা হয়েছে। 20% স্টেক বিক্রি করা হবে। কবে? 10ই জানুয়ারি। আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু এই নিউজটা পাওয়া গেছে। তো এই রিয়াকশান কালকে আমরা দেখতে পারবো। মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানিটা অনেকটা নিচে আসতে চলেছে, কারণ 20% স্টেক সেল হবে। ফ্লোর প্রাইস কি রাখা হয়েছে? 275। তো স্বাভাবিকভাবে কোম্পানিটা কিন্তু 275-এর কাছাকাছি আসতে পারে। স্যার, এই আর্টিকেলটা দেখলে আরও ভালো বুঝতে পারবেন যে আদানি উইলমারের 20% স্টেক সেল করা হবে কবে কবে? ওএফএসের মাধ্যমে 10ই জানুয়ারি এবং 13ই জানুয়ারি, অর্থাৎ কালকে ফ্রাইডেতে 13ই জানুয়ারি মন্ডেতে। ফ্লোর প্রাইস 275 রাখা হয়েছে। আজকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু কোম্পানি এক্সচেঞ্জকে জানিয়েছে। এই যে 20% সেল করা হচ্ছে ওএফএসের মাধ্যমে এবং ফ্লোর প্রাইস 275 রাখা হচ্ছে, এটা কে করতে চলেছে? আদানি গ্রুপ। অর্থাৎ আদানি গ্রুপ তার স্টেক অফলোড করতে চলেছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে সেপ্টেম্বর 2024 প্রোমোটার 87.9% স্টেক হোল্ড করছে। তো প্রোমোটার কে কে রয়েছে প্রোমোটারের মধ্যে? যদি আমরা প্রোমোটার হোল্ডিং দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন, আদানি কমোডিটিস কত? 43.94% স্টেক হোল্ড করছে, এবং তার সাথে দেখলে দেখা যাবে আরেকটা কোম্পানি কিন্তু 43.94% স্টেক হোল্ড করছে। তো স্যার, আদানি তার স্টেকটা কিন্তু অফলোড করতে চলেছে, অর্থাৎ এখান থেকে 20% স্টেক তারা সেল করে দেবে। ইনস্টিটিউশনাল ইনভেস্টররা 10 তারিখে বিট করতে পারবে এবং রিটেল ইনভেস্টররা 13ই জানুয়ারি বিট করতে পারবেন। তো মূলত এটাই হচ্ছে কারণ কোম্পানিটা কালকে নিচে আসতে চলেছে। যেখানে এই কোম্পানিটাতে ইনভেস্টমেন্টের জন্য তেমন কিছুই নেই। আমরা যদি রিটার্ন দেখি, দেখুন, 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 12-13% নিচে আসছে। আমরা যদি 5 বছরে দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 15% মতো নিচে এসছে। যদিও বা কোম্পানিটার বয়স 5 বছর হয়নি। 11ই ফেব্রুয়ারি 2022-এ কোম্পানিটা মার্কেটে এসেছিল, এবং সেখান থেকে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে, এবং হাই থেকে দেখলে দেখা যাবে যে কোম্পানিটা হাই থেকে প্রায় 50-60% মতন ডাউনে রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার, এই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করার কিছু নেই। ওএফএস আসছে, কোম্পানির নিচে আসছে, মানে এই নয় যে বাই করতে হবে। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কি করবেন? এর থেকে অনেক ভালো ভালো এফএমসিজি সেক্টরের কোম্পানি রয়েছে। টাটা এলএক্সি আজকের দিনে দেখলে দেখা যাবে, দেখুন, 0.45% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে আর্লি মর্নিংয়ে কোম্পানিটা চেষ্টা করেছিল ওপরে ওঠার এবং সেখান থেকে নিচে এসছে। তো কেন আলোচনা করছি? এই কোম্পানিটারও কিন্তু রেজাল্ট আজকের দিনে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং 7:30 PM ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো তার অনেক আগেই কোম্পানিটা তার রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছে, এবং মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে যার ইম্প্যাক্ট আমরা আগামীকাল দেখতে পারবো। তো চলুন আমরা কোম্পানিটার রেজাল্টটা একটু দেখে নিই। আমরা কোম্পানির ফাইন্যান্সিয়াল রেজাল্টে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন ল্যাকে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্স দেখে নেব। সিকোয়েন্স কি বলছে? সিকোয়েন্স বলছে ডিসেম্বর 23, অর্থাৎ 1 বছর আগে, সেপ্টেম্বর 24 আগের কোয়ার্টারে, ডিসেম্বর 24 এই কোয়ার্টারে। এবার যদি আমরা কোম্পানির ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে? 94,916, আগের কোয়ার্টারে 1,01,939, এই কোয়ার্টারে 97,904। তো 94টা 97 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে। কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু পড়েছে। তো এই গেল ইনকাম। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস। তো টোটাল খরচা দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে 67,508, আগের কোয়ার্টারে 72,068, এই কোয়ার্টারে 72,317। তো এখানে দেখলে দেখা যাবে কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু খরচা বেড়েছে, যেখানে আমরা ইনকাম দেখেছিলাম কি ইনকাম কোয়ার্টারলি কমেছে, কিন্তু খরচা কিন্তু কোয়ার্টারলি বেড়ে গেছে। তো সেটা প্রফিটে ইম্প্যাক্ট পড়বে। তো আমরা প্রফিট দেখলে দেখা যাবে কি দেখব? অপারেটিং প্রফিট 27,400 1 বছর আগে, 29,800 আগের কোয়ার্টারে, 25,500 এই কোয়ার্টারে। তো দেখলে দেখা যাবে কোম্পানির কিন্তু প্রফিট
অপারেটিং প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি পড়েছে। তো এবার আমরা কি দেখব, এবার হচ্ছে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড। তো দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে কি করেছে, এক বছর আগে 20,643, আগের কোয়ার্টারে 22,943, এই কোয়ার্টারে 19,900, তো 20,600টা 19 হয়েছে, ইয়ারলি পড়েছে 22,900টা 19,900। কোয়ার্টারলিও কোম্পানির যে প্রফিট, সে প্রফিট কিন্তু অনেকটাই পড়েছে, যেটা আমরা ইপিএস দেখলেও দেখতে পারবো। বেসিক ইপিএস কি বলছে, যে এক বছর আগে 33.15 ছিল, আগের কোয়ার্টারে 36.84, এই কোয়ার্টারে 31.95। তো কোম্পানি যেরকমভাবে প্রফিট করেছে সেভাবে কোম্পানির ইপিএসটাও কিন্তু শো করছে। তো কোম্পানির রেজাল্ট দেখলে দেখা যাবে কোম্পানির রেজাল্ট কিন্তু অতটাও ভালো হয়নি, যেখানে আমরা দেখলাম যে ইয়ারলি রেভিনিউ জাম্প করলেও কোয়ার্টারলি রেভিনিউ কমেছে, খরচা বাড়ার জন্য প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি দুটোই কমেছে। তো এখন দেখার বিষয় মার্কেট কীভাবে নেয়, কিন্তু দেখা যাচ্ছে যে এস্টিমেটকে বিট করেছে কোম্পানি, অর্থাৎ মার্কেট আরও খারাপ রেজাল্ট এক্সপেক্ট করছিল। তো মার্কেট যা এক্সপেক্ট করছিল তার থেকে ভালো রেজাল্ট করেছে। দেখুন কোম্পানি জানিয়েছে যে কোম্পানির এরকম খারাপ রেজাল্ট হওয়ার পেছনে কারণ কি, কারণ হচ্ছে কি গ্লোবাল আনসার্টেনিটি, কারেন্সি ভ্যালিডিটি, অর্থাৎ কারেন্সি যে আমাদের কন্টিনিউয়াসলি পড়ছে, আমাদের রুপি, সেটাও কিন্তু একটা কারণ বলছে। ইন্ডাস্ট্রি স্পেসিফিক চ্যালেঞ্জ ইন ইউরোপ অ্যান্ড ইউএস। রেজাল্ট নিঃসন্দেহে খারাপ হয়েছে, এখন শুধু দেখার বিষয় যে মার্কেট যা এক্সপেক্ট করছে তা সেটা ফুলফিল করেছে বলছে। তো মার্কেট কালকে কীভাবে রিয়াক্ট করে। তবে এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা কিন্তু বিজনেস ভালো করছে, মানে যে বিজনেসটা করছে সেই বিজনেসের দম আছে, বা বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন এক বছরে কোম্পানিটা 25% মতন পড়েছে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি এক বছরে ডাউনই গেছে। আমরা 5 বছরে দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা 660% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা মোটামুটি 2022-এর পর থেকে যে নিচে এসছে সেখান থেকে কিন্তু এখনও রিকভারি হয়নি। তো এই কোম্পানিটা বিজনেস ভালো, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে। এখন দেখার বিষয় যে কালকে মার্কেট কি করে। স্যার আজকে 9 তারিখ, কালকে 10ই জানুয়ারি। তো কালকে কিন্তু এই কোম্পানিটার মানে বেঁচে থাকা বা মরার লড়াই। কেন বলছি, কারণ এই কোম্পানিটা গেমিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, এবং গভর্নমেন্ট মোটামুটি প্রায় 1 বছর হতে চলল, তখন কিন্তু প্রতি কটা গেমিং ইন্ডাস্ট্রিতে যেসব কোম্পানিগুলো কাজ করে তা সেই সব কোম্পানিগুলোর ওপর রেট্রোস্পেক্টিভলি জিএসটি লাগু করেছিল 28%। অর্থাৎ রেট্রোস্পেক্টিভলি মানে যে কোম্পানি জবের থেকে কাজ করছে তবের থেকে কোম্পানিকে 28% করে জিএসটি পে করতে হবে গেমিং ইন্ডাস্ট্রিতে যতগুলো কোম্পানি আছে, কারণ সবকটাকে কিন্তু গ্যাম্বলিং হিসেবে ধরে নিয়েছে গভর্নমেন্ট। তো সেই অনুযায়ী এই কোম্পানিটাকে ব্যাপক একটা জিএসটির বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, যেখানে স্যার এই কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে অনলি ফর 3,000 কারোর। তো এই কোম্পানিটার ওপর কিন্তু ব্যাপক একটা জিএসটির বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। দেখলে দেখা যাবে, দেখুন 23,200 কারোর 10ই জানুয়ারি 2024। তো কোম্পানি অনলি ফর 3,000, আর কোম্পানির ওপর জিএসটির বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে কত, 23,200 কারোর। তো স্বাভাবিকভাবেই কোম্পানির পক্ষে দেওয়া সম্ভব না। তো কোম্পানি কোথায় গেছে, কোম্পানি সুপ্রিম কোর্টে গেছে। তো ফাইনালি হচ্ছে কালকে 10 তারিখ, কালকে কিন্তু এই কোম্পানিটার ডু অ্যান্ড ডাইয়ের লড়াই, যেখানে সুপ্রিম কোর্ট এগ্রি হয়েছে শোনার জন্যে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির জিএসটি নিয়ে কী প্রবলেম। তো শোনার পরে এখন সুপ্রিম কোর্ট কী ডিসিশন দেয় সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু এই কোম্পানির বেঁচে থাকা। স্যার কেন বলছি বেঁচে থাকা, কারণ কোম্পানি আমি একটু আগে দেখালাম যে 23,000 কারোর হচ্ছে জিএসটি ডিমান্ড করা হয়েছে, আর কোম্পানিটাকে বিক্রি করে দিলে কোম্পানিটা অনলি ফর 3,000 কারোর পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কোম্পানির পক্ষে দেওয়া সম্ভব না, যদি সুপ্রিম কোর্ট রায় দেয় যে রেট্রোস্পেক্টিভলি দেওয়া যাবে না, যেখানে সম্ভবত এটা হচ্ছে 2023-এর আগস্টে জিএসটি কাউন্সিলে এটা ডিসিশন নেওয়া হয়েছিল। তখন থেকে যদি জিএসটি অ্যাপ্লাই করে তাহলে এই কোম্পানিটার কিন্তু বেঁচে থাকতে পারবে, এবং এক্সপেক্ট করা যেতে পারে এখান থেকে কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। তার জন্যে কিন্তু বললাম এই কোম্পানিটার বেঁচে থাকার লড়াই কালকে এই কোম্পানিটাকে নিয়ে যা ডিসিশন দেবে সুপ্রিম কোর্ট তার উপর ডিপেন্ড করছে। স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে।
থ্যাংক ইউ, ভালো থাকবেন।